সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। অতীতের মতো ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। একটি দল আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। তারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু জামাত আমিরের। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে। প্রথম দিনে রাজধানী সহ সারা দেশে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন দলের প্রচারণায় নানা প্রতিশ্রুতি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে সাড়া দেবে না দেশের মানুষ, বললেন প্রেস সচিব। 12 ফেব্রুয়ারি জবাব। নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা। এবার নির্বাচনে লড়ছেন 891 কোটিপতি। 25 ভাগ প্রার্থীর ঋণ প্রায় 19,000 কোটি টাকা, জানালো টিআইবি। সম্পদের তথ্য গোপন করা হলেও যাচাইয়ে ব্যর্থতার অভিযোগ। জুলাই হত্যাযজ্ঞের উস্কানি ও নির্দেশনায় ছিলেন ওবায়দুল কাদের, নাসিম, আরাফাত, নিখিল, পরশ সহ 7 জনের বিচার শুরু। 17 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ। নয়াপল্টনে শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড়। স্কুলে তালা ঝুলিয়ে কর্তৃপক্ষের গা ঢাকা। আদালতে মামলা করার সিদ্ধান্ত। এবং ভারতের টি-20 বিশ্বকাপ বর্জন বাংলাদেশের। ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর জানালেন ক্রীড়া উপদেষ্টা, শ্রীলঙ্কায় খেলতে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। সিলেটে গণসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। ভোটের বিনিময়ে জান্নাত দেওয়ার কথা বলে একটি দল শিরক করছে উল্লেখ করে পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দিয়েছেন তারেক রহমান। জনরায়ে পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান। এরপর মৌলভীবাজার ও হবিগঞ্জের জনসমাবেশেও বক্তব্য রাখেন তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় সিলেট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী মাঠে জনতার এক নায়ক, যেন এক কাণ্ডারির আবির্ভাব। দুই বাহুতে যেন মানুষের আকাঙ্ক্ষার শক্তি, ভালোবাসার রঙিন উচ্ছ্বাস। লক্ষ জনতার সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরো মাঠ জুড়ে তখন স্লোগান, যে ধ্বনি ছড়িয়ে পড়ে পূর্ণভূমির সব প্রান্তে। বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে ভোর থেকে অবস্থান নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন তার বক্তব্য শুনতে, প্রিয় নেতাকে একবারের জন্য দেখার জন্য। দুপুর 12:30টায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে ভোট চান। তারেক রহমান সাহেব আমাদের যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের অগ্রযাত্রায় সামনে এগিয়ে গিয়ে তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণার প্রথম বক্তব্যে চমক রাখেন। সিলেটি ভাষায় কুশল বিনিময় করেন লাখো মানুষের সঙ্গে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? বিএনপিও তার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর বলে জানান তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দিল্লি নয়,
পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বলেন, পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, অতীতের ভোট ডাকাতির মতো একই রকম ষড়যন্ত্র হচ্ছে, সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে মন্তব্য করে তারেক রহমান নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, পরে কি করবে তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষকে। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মাধ্যমে কোনো জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার প্রথম জনসভায় যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, যেখান থেকে তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন, বললেন জনগণের সমর্থনে নির্বাচিত হলে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এই জনগণকে সঙ্গে নিয়ে। পরে মৌলভীবাজারে জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় বিএনপিকে প্রোটোকল দেয়া নিয়ে যারা উস্কানিমূলক কথা বলছেন তাদেরকে 3 গুণ প্রোটোকল দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তারেক রহমান। অনুরোধ জানাচ্ছি সরকারকে, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে তাদের প্রোটোকল দরকারের 3 ডবল করে দেন। তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এটা জানতে পেরে মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। এরপরে হবিগঞ্জের জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, একটি দলের লোক বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নাম্বার ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। তারা বলে সৎ মানুষের শাসন কায়েম করবে, বিকাশ নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ করে টাকা পাঠাচ্ছে। নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে জনসভা ও পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিন, সময় সংবাদ। এদিকে রাজধানীর মিরপুরে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও 5 আগস্টের মতো হবে বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, এদেশে আর ভোট ডাকাতি হতে দেয়া হবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জোট সঙ্গীরা এ সময় উপস্থিত ছিলেন ওই সমাবেশে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে নির্বাচনী সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করল জামাত। মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে শুরু করেন নেতাকর্মীরা। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় বিদ্যালয় মাঠ। বিকেল 4:30টার দিকে মঞ্চে হাজির হন ঢাকা 15 আসনে জামাতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। ডাক্তার শফিকুর রহমানের পাশে ছিলেন ঢাকার আসনগুলোর দাড়িপাল্লার প্রার্থীরা। এ সময় সব প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তিনি। সবার হাতে তুলে দেন দলীয় প্রতীক দাড়িপাল্লা। পরে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন, নতুন পোশাকে দেশে ফ্যাসিবাদের উত্থান হলে তাদের পরিণতিও হবে 5 আগস্টের মতো। আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি হবে। মানুষ এবার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গণভোটে হ্যাকে জয়যুক্ত করবে বলে জানান জামাতের আমির। এ সময় তিনি দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর দখলবাজের বিরুদ্ধে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি
দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এইগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে বিজয়ী হলে তিনি কি করবেন তার সংক্ষিপ্ত ইস্তেহার তুলে ধরেন জামাতের আমির। ভাঙা রাস্তা, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় 3 বার হুমড়ি খেয়ে পড়ে, তার সাথে হাতে ধরা মাও পড়ে যায়। সন্ত্রাস, মাদক এই এলাকায় দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করেছে। বাসায় গ্যাস সাপ্লাই নাই, সারাদিন মহিলারা তাকিয়ে থাকেন কখন গ্যাস আসবে আর হাড্ডি পাশন বসাবেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে ইনশাল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান আমরা করব। জামাত সরকার গঠন করলে নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার প্রতিশ্রুতিও দেন ডাক্তার শফিকুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাজমুস সালেহী। যাচ্ছি তার কাছে। সালেহী, সবশেষ আপনার রিপোর্টটা দেখলাম এবং এর আগে বিএনপির প্রচারণার যে শুরু হয়েছে সিলেটে জনসভার মধ্য দিয়ে তারেক রহমান সেই জনসভায় উপস্থিত ছিলেন এবং জনসভা মানেই তো নির্বাচন এবং নির্বাচনের সেই আমেজ আবার চলে আসা। আমরা যদি একটু শুরুতে বিএনপির যে জনসভা সেই জায়গাটায় আলোচনায় আসি, কি কি প্রতিশ্রুতি দিল জনগণকে? মূলত আপনি জানেন যে বিএনপির যে নির্বাচনী প্রচারণার ঐতিহ্য সেটি আসলে আমরা দেখেছি যে প্রয়াত বেগম খালেদা জিয়া, যিনি দলের সাবেক চেয়ারপারসন, তিনি কিন্তু শুরু করতেন শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। জনাব তারেক রহমান সেই পথে হেঁটেছেন, বলা চলে বিএনপির সেই ঐতিহ্য রক্ষা করে তিনি শাহজালাল মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা তিনি শুরু করেছেন। আজকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তার জনসভা ছিল। সিলেট অঞ্চলের বিভিন্ন জেলার নেতাকর্মী, সাধারণ ভোটার সেখানে উপস্থিত ছিলেন। আপনি দীর্ঘদিন পর তারেক রহমান সেই অঞ্চলে গিয়েছেন এবং তার আরও একটি পরিচয় আছে, তারেক রহমান কিন্তু সেই অঞ্চলের জামাতা। সুতরাং এলাকায় তার ব্যাপক একটি উৎসাহ উদ্দীপনা ছিল। সকাল থেকে মানুষ এসে কিন্তু আগেই সেটি কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং তারেক রহমান তিনি স্টেজে আসার পরেই মূলত যে নির্বাচনী তার প্রতিশ্রুতি, অর্থাৎ তিনি যে ভোট চেয়েছেন ধানের শীষে, তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন তার সরকার ক্ষমতায় আসলে জনগণ এবং দেশের জন্য তিনি কি কি করবেন তার আমরা একটু দেখে নিতে চাই যে আসলে বিএনপি যে কয়েকটি বিষয়ে আসলে ভোটারদেরকে আশ্বস্ত করেছে তারা ক্ষমতায় গেলে কি করবে। যে মূলত যে আপনি যে আগে বলছিলেন যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড তারেক রহমান দেশে আসার পর থেকেই, যখন তিনি নির্বাচনী প্রচারণ শুরু হওয়ার আগেও তার প্ল্যান তিনি বলছিলেন, তখন থেকে কিন্তু এই দুটো বিষয় আলোচনায় এসেছে ভোটের মাঠে। তিনি আজকে যে সিলেটে জনসভায় অংশগ্রহণ করার আগেও ইউথদের সঙ্গে তিনি একটি পলিসি নিয়ে তার একটি মতবিনিময় ছিল। তিনি সেখানেও গিয়ে কিন্তু এই কথাই বলেছেন যে বাংলাদেশের মানুষকে, প্রায় সব ধরনের মানুষকে তারা একটি ফ্যামিলি কার্ড দিবে, যেই কার্ডের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণের টাকা অথবা সমপরিমাণ খাদ্যদ্রব্য সহায়তা দেয়া হবে, যাতে সবাই এই ভালনারেবল যে বিশেষ করে প্রান্তিক মানুষের কথা বিবেচনা করে পাশাপাশি সব ধরনের মানুষকে তিনি এটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর যদি কৃষক কার্ডের কথা বলি তাহলে তো আপনি বুঝতে পারছেন যে কৃষকের সার, বীজ, এই কীটনাশক সবকিছু একটি কার্ডের মধ্যে থাকবে। এই কার্ডের আওতায় কৃষকদেরকে এনে তিনি গ্রামীণ যে কৃষির বিপ্লব তিনি সেটি ঘটানোর কথা বলছেন। আবার তিনি একই সাথে অতীত এবং বর্তমানে যে বিভিন্ন দলকে তিনি ইঙ্গিত করে বলছেন যে আগের মতো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বা ষড়যন্ত্র করলে সেটি আর থাকবে না। সেই ক্ষেত্রে এটি দ্বারা তিনি কি ইঙ্গিত করলেন আর কি? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেশ কয়েকদিন আগে পোস্টাল ব্যালট নিয়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে একটি হুলস্থুল কাণ্ড ঘটেছে। বেশ কিছু জায়গায় একাধিক পোস্টাল ব্যালট পাওয়া গিয়েছে এবং সেটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আলাপ আলোচনা হয়েছে এবং সেটা সমালোচনা হয়েছে। তারেক রহমান কিন্তু বলেছেন যে পোস্টাল ব্যালট একটি দল, অর্থাৎ বলাই যায় আসলে মাঠে তো বিএনপির এই মুহূর্তের রাজনৈতিক নির্বাচনী প্রতিপক্ষ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়া কিন্তু তার আমরা যদি সহজ সমীকরণে বুঝি এটি ছাড়া কিন্তু নেই। তারেক রহমান তার সেই দলের নামটি বলেনি, তবে আমরা ধরে নিতে পারি যে তিনি জামাতের দিকেই আসলে ইঙ্গিত করেছেন, কারণ ওই পোস্টাল ব্যালট যেখান থেকে উদ্ধার হয়েছিল জামাতের লোকজনদের কাছে ছিল এমন অভিযোগ কিন্তু ছিল, যেই কারণে তিনি সেটাকে ইঙ্গিত করেছেন। এবং সেক্ষেত্রে সালি আমরা যদি একটু প্রচারণা ঢাকার দিকে তাকাই, জামাত এবং আপনি জামাত জোটের কথা বলছিলেন, তারা কিন্তু এখানে এসে প্রচারণা শুরু করেছে। তাদের প্রচারণার বিষয়বস্তু বা প্রতিশ্রুতি আসলে কি ছিল? সকাল 10টার দিকে জামাতের সঙ্গে যে রাজনৈতিক 10 দলীয় জোট
তাদের যে এনসিপি তারা কিন্তু 3 নেতার মাজার জিয়ারত এবং শহীদ শরীফ ওসমান হাদির মাজার জিয়ারত করে তাদের প্রচারণা শুরু করেছেন। এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এবার ঢাকা 15 আসন থেকে নির্বাচন করছেন। তার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় তার জনসভার মধ্য দিয়ে কিন্তু আজকে শুরু হয়েছে জামাতের এক মানে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সেই প্রচারণাতে আসলে জামাত বেশ কিছু বিষয় সেখানে তারা কিছু প্রতিশ্রুতি দিয়েছে, রাষ্ট্র কাঠামো কেমন হবে সেটিও বলেছে। পাশাপাশি তারা হুঁশিয়ার করেছে যে নতুন ফ্যাসিবাদের উত্থান হলে তারা ঠেকিয়ে দেবে। অর্থাৎ বলছেন যে 5 তারিখের পরে তারা ইঙ্গিত করেছেন ওই রকম বিএনপির দিকেই আসলে, কারণ তাদের প্রতিপক্ষ এখন বিএনপি। যে কেউ কেউ আবার ফ্যাসিবাদ হয়ে উঠতে চায়, যদি কেউ ফ্যাসিবাদ নতুন জামা পরে আসতে চায় 5 আগস্টের মতোই তাকে প্রতিহত করা হবে বলছেন। এবং পাশাপাশি দেখেন যে আপনি চাঁদাবাজ ও দখলদারদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন, সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। জামাতের আমির যেই স্টেজে বক্তব্য দিয়েছেন সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 10 দলীয় জোটের যে শীর্ষ নেতারা অনেকেই সেখানে ছিলেন। তাদের পক্ষ থেকে মূলত এই সরকার এবং ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন এবং তারা বলছেন যে এই পক্ষপাতিত্বের জায়গা থেকে ইসিকে সরে আসতে এবং লেভেল প্লেইং ফিল্ডের কথা তারা বলছেন। বিশেষ করে জামাতের, আপনি জানেন যে জামাতের নারী ইস্যু নিয়ে জামাত একজনও নারী প্রার্থীকে এবার নির্বাচনে দিতে পারে নাই প্রার্থী হিসাবে, সমস্ত বিষয় নিয়ে অনেক সমালোচনা আছে। জামাতের আমির একেবারে মানে শক্তভাবে বলেছেন জামাত ক্ষমতায় আসলে নারীদের জন্য কর্মপরিবেশ এবং চলাচলের নিরাপদ তারা পরিবেশ শতভাগ গড়ে তুলবেন, সে প্রতিশ্রুতি দিয়েছেন। রাব্বি, সেক্ষেত্রে অন্য দলগুলোর কি অবস্থা? রাব্বি, আপনি জানেন যে রাজধানীতে শুরু হয়েছে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের যেই প্রচারণা, সেই প্রচারণায় আসলে পুরো রাজধানী নয় সারা দেশে এখন উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে। অলি গলি পাড়া মহল্লায় সব দিকে এখন ভোটের আওয়াজ, চায়ের দোকানগুলোতেও কিন্তু একই আলাপ আলোচনা চলছে এবং রাজধানী জুড়ে আজকে বিভিন্ন দলের প্রার্থীরা ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে তারা আজকে প্রচারণা চালিয়েছেন। আমরা দেখে আসবো সেই সংক্রান্ত আজকের একটি প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সমাবেশ, গণসংযোগ আর নেতাকর্মীদের মুহুর্মুহুর স্লোগানে নগরীর অলিগলি ও মাঠে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। বৃহস্পতিবার সকাল থেকে একে একে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। কেউ বাবা মায়ের কবর জিয়ারতের মধ্যে দিয়ে প্রচারণার সূচনা করেন, কেউ বা শ্রদ্ধা জানান বাংলাদেশের 3 সূর্য সন্তানকে। আবার কেউ জুলাই শহীদ পরিবারের বাড়ি থেকে শুরু করেন নির্বাচনী কার্যক্রম। যে যেভাবে পেরেছেন ভোটারদের কাছে টানতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এদিকে ভোটারদের মন জয়ের লক্ষ্যে প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সুবিধা ও নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন তারা। 2-1টি রাজনৈতিক দল তারা ইতিমধ্যে তারা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। তাদের উদ্দেশ্য অত্যন্ত দুরভিসন্ধি। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সকলে ভোট কেন্দ্রে যে আপনাদের ভোটটি আপনারা দিবেন। গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সার্বিক নিরাপত্তা এবং উন্নয়ন। আমাদেরকে অবশ্যই এলাকা থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দূর করতে হবে। আমরা ভোটের অধিকার চেয়েছি, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের সুযোগ চেয়েছি। দেশে একটা গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, দায়বদ্ধ একটা সরকার শাসন ব্যবস্থা আমরা তৈরি করতে চেয়েছি। বিএনপি জোটের এবং তাদের যুগপৎ আন্দোলনের শরিকদের পক্ষ থেকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে। শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। ঢাকা 13 যতগুলো সমস্যায় জর্জরিত, সন্ত্রাস থেকে শুরু করে বেসিক নাগরিক সুবিধা বঞ্চিত, যে এই প্রত্যেকটার সমাধানে আমরা তাদের সাথে কাজ করছি এবং আগামীতে করব। যারা কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক নেতৃত্ব, তারাই মূলত নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য আমাদের এই প্রজন্মকে তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করাটা আমাদের ঢাকা 13 নির্বাচনী আসনের প্রধান চ্যালেঞ্জ। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নির্বাচনের প্রচারণা। 12 ফেব্রুয়ারি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে সালিহি, আমরা তো নির্বাচনী প্রচারণা সরগরম দেখলাম, আচরণবিধির লঙ্ঘন বা এই টাইপের কোনো অভিযোগ কি পাওয়া গেছে? আপনি এখন পর্যন্ত নির্বাচন কমিশন বলেছেন যদি আচরণবিধিকে লঙ্ঘন করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এবার প্রথম শুধু
যিনি প্রার্থী তিনি নয়, তার দলকেও কিন্তু এবার জরিমানা করার বিধান থাকছে। তবে আজকে নির্বাচনী প্রচারণার শুরুর দিন কোনো জায়গা থেকে কেউ আসলে অভিযোগ করেনি। এখন পর্যন্ত পরিবেশ শান্ত এবং উৎসব মুখর রয়েছে। এই নির্বাচনী আচরণবিধি কোন দল বা কোন প্রার্থী কতটুকু মানছে তা আমাদেরকে দেখতে হলে আসলে আরও সামনের দিকে অপেক্ষা করতে হবে। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণা একই সাথে আচরণবিধির লঙ্ঘন বা সেই বিষয়ে কি অভিযোগ বা অনুযোগ রয়েছে এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহ। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে জনসম্পৃক্ততা বাড়াতে 5 কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কেন্দ্র থেকে কর্মসূচিগুলো সম্পর্কে অবহিত করা হয়। জনমত গঠনে এখন থেকে কিউআর কোডের মাধ্যমে সরাসরি মতামত ও পরামর্শ জানানো যাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। পাশাপাশি লেখা যাবে চিঠি, পাঠানো যাবে ইমেইল। ইউথ পলিসি টক উইথ তারেক রহমানের মাধ্যমে তারুণ্যের ভাবনা সরাসরি শুনবেন তারেক রহমান। এছাড়াও 8টি লিফলেটের মাধ্যমে বিদেশি কূটনৈতিকদের কাছে পৌঁছে দেওয়া হবে বিএনপির আগামীর পরিকল্পনা। কিউআর কোডে এবং সেই যে ওয়েবসাইটটিতে চলে যাওয়ার কথা অটোমেটিকলি সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরই আপনারা আপনাদের মতামত এবং সেখানে কিছু আপনার নাম, ঠিকানা বা যেটা দিতে হয়, এবং এই মতামতগুলো আমরা আনটিল নির্বাচন পর্যন্ত আমরা সেটি নেব। ইমেলের অ্যাড্রেসটা হচ্ছে mail@letter LETTER 2 হচ্ছে নাম্বারে 2 TR.com। তার মানে mail@letter2tr.com এ ইমেল করলে সেই ইমেলগুলো থেকে আমরা এই পরামর্শগুলো ওনাকে প্রিন্ট করে দিব। পাশাপাশি ফেসবুক গ্রুপ যেটার নাম হচ্ছে লেটার টু তারেক রহমান, এবং একটা ওয়েবসাইটও আছে লেটার টু আর। রাতের সময়ে আরও থাকছে। নাটোরে জিয়া পরিষদের সদস্য রেজাউলকে হত্যা, অভিযুক্ত আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন, প্রাণ গেল বৃদ্ধা মায়ের, একজন আটক, তদন্তে পুলিশ। গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে দেশের মানুষ সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। 12 ফেব্রুয়ারি নির্বাচনের জনগণই এর বিরুদ্ধে জবাব দেবে বলে আশা করেছেন তিনি। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রেস সচিব। ভোটের দিন ফেব্রুয়ারি 12 পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য, আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলে শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ সে, উনি এমন হেন কোনো হিউম্যান রাইটস অ্যাবিউজ নাই যে করেন নাই, তারপরে উনি কনভিক্টেড একজন ক্রিমিনাল। তো অবশ্যই নাগরিকরা তার যে রেসপন্স তারা 12 ফেব্রুয়ারি দিবে। এবারে নির্বাচনে লড়ছেন 891 জন কোটিপতি প্রার্থী, যার মধ্যে 100 কোটি টাকা মালিকের সংখ্যা 27। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে টিআইবি। এর আগে ছিল 7 দিন আগে পর্যন্ত তথ্যের উপরে নির্ভর করে ঋণ খেলাপিতা যাচাই হতো, এবার সেটাকে একদিন আগে আনা হয়েছে। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, যোগসাজশের মাধ্যমে খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন। এবারে 21 জন প্রার্থী যাদের বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ এবং পরিত্যাগের তথ্য তারা হলফনামার মধ্যে দিয়েছেন, কিন্তু কমপক্ষে 2 জন প্রার্থী সম্পর্কে আমাদের তথ্য আছে দ্বৈত নাগরিকত্ব ছিল বা আছে, তা সত্ত্বেও হলফনামায় উল্লেখ করেননি। দেখছেন রাতের সময় সঙ্গী থাকুন। জুলাই আগস্ট হত্যাযজ্ঞ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে উস্কানি, নির্দেশনা ও সহায়তার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের এই মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জনাব ওবায়দুল কাদের সারা দেশের ছাত্রলীগ, যুবলীগকে আরও উস্কানি এবং নির্দেশনা প্রদান করেন, যার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারীদের উপরে হামলা হয়। উনি বলেন এই আন্দোলনকারীদের দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। এদিন ট্রাইব্যুনাল 2-এ শহীদ আবু সাইদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আর্গুমেন্ট হলো এই মামলার সর্বশেষ ধাপ, আর্গুমেন্ট শেষ হলেই রায়ের জন্য
ট্রাইব্যুনাল অপেক্ষমান রাখবেন অথবা রায়ের দিন ধার্য করেন। এছাড়া 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 3 ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু গাজা শান্তি পরিষদের। জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরার দাবি ট্রাম্পের। এবার বাণিজ্যের সংবাদ। $10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন সুবিধা প্রত্যাহারের সুপারিশ কার্যকরে কঠোর অবস্থানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। 7 দিনের মধ্যে এনবিআর ইতিবাচক সিদ্ধান্ত না জানালে 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব সুতাকল বন্ধের ঘোষণা দিয়েছে এই সংগঠনটি। 10 থেকে 30 কাউন্ট সুতা আমদানিতে বন সুবিধা প্রত্যাহারে এনবিআরকে যে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় তা আগামী 7 দিনের মধ্যে বাস্তবায়ন করা না হলে 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে দেশের সব স্পিনিং মিল। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছে বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিটিএমএ। আমরা বাধ্য হব আগামী মাসে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করতে, কারণ আমরা আর পারতেছি না, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা 2 দিন পরে জেলে চলে যাব, টাকা দিতে পারবো না। সুতাকল বন্ধ থাকায় শ্রমিক অসন্তোষ তৈরি হলে এর দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলেও স্পষ্টভাবে জানিয়ে দেয় সংগঠনটি। আমাদের কাপড় চোপড় রেখে খালি গায়ে রাস্তায় গিয়ে দাঁড়ানোর অবস্থা হয়ে গেছে। আমার বাড়িতে কিছুদিন পরে ব্যাংক লোক পাঠাবে, টাকা দেন। নতুন তো এখন হয় ব্যাংকের নিচে এসে লোক বাদ্য বাজায়, তো বাদ্য যখন বাজাবেন তাহলে আমার প্রোটেকশন কি? বাদ্য বাজানোর আগেই ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান জানুক আমরা বন্ধ হয়ে গেছি, এখন বাদ্যটা কালকে থেকে বাজুক, কোনো সমস্যা নেই। এমনকি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের দায় দেনা সুতাকল মালিকরা পরিশোধ করতে পারবে না বলে সতর্ক করেন বিটিএমএ সভাপতি। আমাদেরকে টাকা না দিয়ে বা অর্থায়ন না করে বা পলিসি সাপোর্ট না দিয়ে আপনি সার্কুলারে দিচ্ছেন, লুটিং ব্যাংক যেগুলো আছে লুট করে গেছে তাদেরকে আপনি টাকা পৌঁছাচ্ছেন। একটা ব্যাংকের এমডিরও তো চাকরি যায় নাই, জেলে যায় নাই, জেলে যাই আমরা ব্যবসায়ীরা। সরকারের এমন সিদ্ধান্ত দেশের প্রধান রপ্তানি খাত ধ্বংসে কোনো বৃহৎ ষড়যন্ত্রের অংশ কিনা তা খতিয়ে দেখার তাগিদ দেয়া হয় বিটিএম এর সংবাদ সম্মেলনে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর নয়াপল্টন এলাকায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে শারমিন একাডেমি নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলটিতে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ। 18 জানুয়ারি বেলা 12:51। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটিকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করেন। এ সময় শিশুটির গালে চড় মারতে দেখা যায় তাকে। সোফায় বসিয়ে আবারও আঘাত করেন তিনি। পরে আরেক ব্যক্তিকে দেখা যায় শিশুটির মুখের সামনে স্টেপলার দিয়ে ভয় দেখাতে। ঘটনাটি ঘটেছে রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমি নামে একটি প্রতিষ্ঠানে। সিসিটিভি ফুটেজটি সালেউদ্দিন নামে একজন আইনজীবী তার ফেসবুকে প্রথম শেয়ার করেন। সবাই এই বিষয়টি নিয়ে জাগ্রত, এটা একটা সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারের মাধ্যমে একটা নজির সৃষ্টি করা। প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বাচ্চাদের শাসন করবে, অবশ্যই করবে, এটা তাদের অধিকার আছে, কিন্তু যেটা দেখছি এটাতেই খারাপ লাগছে। শিশুটির পরিবারও এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন, তবে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তারাও। ও একটু ট্রমাতে আছে, ওর শরীরটা ভালো না, ও বর্তমানে এখন আমার মায়ের কাছে আছে। অফিসিয়ালি বা ফর্মালি যেটা বলেন ও মামলা করব। ঘটনার সঙ্গে জড়িতদের এরই মধ্যে শনাক্ত করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার সাপেক্ষে দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসি ফুটেজে শিশুটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনকারীদের একজন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শারমিন জাহান, আরেকজন পবিত্র রঞ্জন বড়ুয়া। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। সুইজারল্যান্ডের দাভোসে শান্তি পরিষদের আনুষ্ঠানিক সূচনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে ট্রাম্প সহ 20টি দেশের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন। এই পরিষদ জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। শীঘ্রই এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী কাঠামো হতে পারে বলে দাবি তার। বলেন, এই পরিষদে যোগ দিতে মুখিয়ে আছেন বিশ্ব নেতারা। দেখছেন রাতের সময়। আইসিসির দিয়ে আলটিমেটাম প্রত্যাখ্যান করল বাংলাদেশ। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে বিসিবি এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চায়, আর সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান বোর্ড সভাপতি
আমিনুল ইসলাম বুলবুল। আইসিসি সভার পর বিশ্বকাপ খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানাতে একদিনের সময় পেয়েছিল বাংলাদেশ। চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে তাই ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে সরকার ও ক্রিকেট বোর্ড। রাজধানীর একটি হোটেলে সভায় অংশ নিতে একে একে আসেন টি-20 দলের ক্রিকেটাররা। স্ট্যান্ড বাই তালিকায় থাকা ক্রিকেটার সহ সভায় ছিলেন 3 ফরম্যাটের অধিনায়কও। ঘণ্টাখানেকের আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় সরকার, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা, ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। খেলাটার বড় স্টেক হোল্ডার ক্রিকেটাররা। দেরিতে হলেও তাদের সঙ্গে আলোচনায় বসেছেন নীতি নির্ধারকরা। তবে ক্রিকেটারদের সঙ্গে কি কথা হলো ক্রীড়া উপদেষ্টার? তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না, তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি কি বলেছে সব আপনাদের বলবো, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, তবে বোর্ড সভাপতি এখনো চেষ্টা চালাচ্ছেন শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনো হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরো কিছু জিনিস নিয়ে। বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন বিশ্বায়নের পথে বড় বাধা হবে বলেও মত তার। এভাবে 24 ঘন্টা বেঁধে দিতে পারে না। শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। অতীতের মতো ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু জামায়াত আমিরের। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর ঘোষণা। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির। এবং গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে সাড়া দেবে না দেশের মানুষ, বললেন প্রেস সচিব। 12 ফেব্রুয়ারি জবাব, নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।